স্টোরি ম্যানিয়া ক্লাব ক্লাসিকে এখন চলছে রবির পর্ব। বিশ্ববরেণ্য কবি রবি ঠাকুর আমাদের খুব কাছের মানুষ, যার কলমে লেখা এক কালজয়ী রচনা শেষের কবিতা। আজ আমরা শুনব সেই শেষের কবিতার 7ম পর্ব, যেখানে ভালোবাসার এক জটিল অধ্যায় খুব সহজভাবে বর্ণিত। আকাশ নস্করের একটি ভালোবাসার গল্প মন ফেরেরি মনের অন্তিম পর্বে স্বর্ণেন্দু পাল নামে একজন বন্ধু আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন প্রথম থেকে এই পর্বের সমস্ত গল্প তিনি শুনছেন এবং এই গল্পটি তার খুব ভালো লেগেছে এবং অদ্রিজার ভয়েসটি তার স্পেশালভাবে খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ স্বর্ণেন্দু পাল এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আর আজকের এই গল্পের এই পার্টটি শুধুমাত্র তোমার জন্য। এবার থেকে তোমরাও যদি চাও তোমাদের কমেন্ট পড়া হোক এবং তোমাদের উদ্দেশ্যে একটি করে গল্প বলা হোক, তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং সাথে নিজের নাম এবং ঠিকানা বলুন। আর সেই কমেন্ট যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমরা সেই কমেন্ট পড়ে সকল শ্রোতা বন্ধুকে শোনাবো এবং পরবর্তী গল্প থাকবে শুধুমাত্র তোমার জন্য। চলো তাহলে এখন শুনে ফেলি শেষের কবিতার 7ম পর্ব। আর পূর্ব পর্বের লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। রবি ঠাকুর কেবল চলে যাবার কথাই বলে, রয়ে যাবার গান গাইতে জানে না। বন্যা, কবি কি বলে যে আমরাও দুজন যেদিন ওই দরজায় ঘা দেব, দরজা খুলবে না। মিনতি রাখো মিতা, আজ সকালে কবির লড়াই তুলো না। তুমি কি ভাবছো প্রথম দিন থেকেই আমি জানতে পারিনি যে তুমিই নিবারণ চক্রবর্তী? কিন্তু তোমার ওই কবিতার মধ্যে এখনই আমাদের ভালোবাসার সমাধি তৈরি করতে শুরু করো না, অন্তত তার মরবার জন্য অপেক্ষা করো। অমিত আজ নানা বাজে কথা বলে ভিতরের কোন একটা উদ্বেগকে চাপা দিতে চায়। লাবণ্য তা বুঝেছিল, অমিতও বুঝতে পেরেছে কাব্যের দ্বন্দ্বকাল সন্ধেবেলায় বেখাপ হয়নি। আজ সকালবেলায় তার সুর কেটে যাচ্ছে, কিন্তু সেইটে যে লাবণ্যর কাছে সুস্পষ্ট সেও ওর ভালো লাগলো না। একটু নিরসভাবে বলল, তাহলে যাই, বিশ্বজগতে আমারও কাজ আছে। আপাতত সে হচ্ছে হোটেল পরিদর্শন। ওদিকে লক্ষ্মী ছাড়া নিবারণ চক্রবর্তীর ছুটির মেয়াদ এবার ফুরুলো বুঝি। তখন লাবণ্য অমিতর হাত ধরে বলল, দেখো মিতা, আমাকে চিরদিন যেন ক্ষমা করতে পারো। যদি একদিন চলে যাবার সময় আসে তোমার পায়ে পড়ি, যেন রাগ করে চলে যেও না। এই বলে চোখের জল ঢাকবার জন্যে দ্রুত অন্য ঘরে গেল। অমিত কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপরে আস্তে আস্তে যেন অন্য মনে গেল ইউক্যালিপটাসের তলায়। দেখলে সেখানে আখরোটের গোটা কতক ভাঙা খোলা ছড়ানো। দেখেই ওর মনের ভিতরটায় কেমন একটা ব্যথা চেপে ধরলে। জীবনের ধারা চলতে চলতে তার যে সব চিহ্ন বিছিয়ে যায় সেগুলোর তুচ্ছতাই সবচেয়ে সকরুণ। তারপরে দেখলে ঘাসের উপর একটা বই, সেটা রবি ঠাকুরের বলাকা। তার নিচের পাতাটা ভিজে গেছে। একবার ভাবলে ফিরিয়ে দিয়ে আসি গে, কিন্তু ফিরিয়ে দিলে না। সেটা নিল পকেটে। হোটেলে যাব যাব করলে তাও গেল না। বসে পড়ল গাছতলাটাতে। রাত্রের ভিজে মেঘে আকাশটাকে খুব করে মেজে দিয়েছে। ধুলো ধোয়া বাতাসে অত্যন্ত স্পষ্ট করে প্রকাশ পাচ্ছে চারদিকের ছবিটা। পাহাড়ের আর গাছপালার সীমান্তগুলি যেন ঘন নীল আকাশে খুদে দেওয়া জগৎটা যেন কাছে এগিয়ে একবারে মনের উপরে এসে ঠেকল। আস্তে আস্তে বেলা চলে যাচ্ছে, তার ভিতরটাতে ভৈরবীর সুর। এখনই খুব কষে কাজে লাগবে বলে লাবণ্যর পণ ছিল। তবু যখন দূর থেকে দেখলে অমিত গাছতলায় বসে, আর থাকতে পারলে না। বুকের ভেতরটা হাঁপিয়ে উঠল, চোখ এলো জলে ছলছলিয়ে। কাছে এসে বললে, মিতা, তুমি কি ভাবছো?
এতদিন যা ভাবছিলাম একেবারে তার উল্টো। মাঝে মাঝে মনটাকে উল্টিয়ে না দেখলে তুমি ভালো থাকো না। তা তোমার উল্টো ভাবনাটা কিরকম শুনি? তোমাকে মনের মধ্যে নিয়ে এতদিন কেবল ঘর বানাচ্ছিলাম, কখনো গঙ্গার ধারে, কখনো পাহাড়ের উপরে। আজ মনের মধ্যে যাচ্ছে সকালবেলাকার আলোর উদাস কর একটা পথের ছবি, অরণ্যের ছায়ায় ছায়ায় ওই পাহাড়গুলোর উপর দিয়ে। হাতে আছে লোহার ফলাওয়ালা লম্বা লাঠি, পিছে আছে চামড়া স্ট্র্যাপ দিয়ে বাঁধা একটা চৌকো থলি। তুমি চলবে সঙ্গে, তোমার নাম সার্থক হোক বন্যা। তুমি আমাকে বন্ধ ঘর থেকে বের করে এ পথে ভাসিয়ে নিয়ে চললে বুঝি। ঘরের মধ্যে নানান লোক, পথ কেবল দুজনের। ডায়মন্ড হারবারের বাগানটা তো গেছেই, তারপরে সেই 75 টাকার ঘর বেচারাও গেল, তা যাকগে। কিন্তু চলবার পথে বিচ্ছেদের ব্যবস্থাটা কিরকম করবে? দিনান্তে তুমি এক পান্থশালায় ঢুকবে আর আমি আরেকটাতে। তার দরকার হয় না বন্যা, চলাতেই নতুন রাখে, পায়ে পায়ে নতুন। পুরনো হওয়ার সময় পাওয়া যায় না, বসে থাকাটাই বুড়োনি। হঠাৎ এই খেয়ালটা তোমার কেন মনে হলো মিতা? তবে বলি, হঠাৎ শোভনলালের কাছ থেকে একখানা চিঠি পেয়েছি। তার নাম শুনেছ বোধ হয়, রায়চাঁদ প্রেমচাঁদ ওয়ালা। ভারত ইতিহাসের সাবেক পথগুলো সন্ধান করবে বলে কিছুকাল থেকে সে বেরিয়ে পড়েছে। সেই অতীতের লুপ্ত পথ উদ্ধার করতে চায়। আমার ইচ্ছে ভবিষ্যতের পথ সৃষ্টি করা। লাবণ্যর বুকের ভিতরে হঠাৎ খুব একটা ধাক্কা দিলে। কথাটাকে বাধা দিয়ে অমিতকে বললে, শোভনলালের সঙ্গে একই বছর আমি এমএ দিয়েছি। তার সব খবরটা শুনতে ইচ্ছে করে। একসময় সে ক্ষেপে ছিল, আফগানিস্তানের প্রাচীন শহর কাপিসের ভিতর দিয়ে একদিন যে পুরনো রাস্তা চলেছিল সেইটাকে আয়ত্ত করবে। ওই রাস্তা দিয়েই ভারতবর্ষে হিউয়েন সাংয়ের তীর্থযাত্রা, ওই রাস্তা দিয়েই তারও পূর্বে আলেকজান্ডারের রণযাত্রা। খুব কষে পুস্তু পড়লে, পাঠানি কায়দা কানুন অভ্যেস করলে, সুন্দর চেহারা ঢিলে কাপড়ে ঠিক পাঠানদের মতো দেখতে হয় না, দেখায় যেন পার্শিকের মতো। আমাকে এসে ধরলে, সেখানে ফরাসি পণ্ডিতরা এই কাজে লেগেছেন, তাদের কাছে পরিচয়পত্র দিতে হবে। ফ্রান্সে থাকতে তাদের কারো কারো কাছে আমি পড়েছি, দিলেম পত্র, কিন্তু ভারত সরকারের ছাড় চিঠি জুটল না। তারপর থেকে দুর্গম হিমালয়ের মধ্যে কেবলই পথ খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কখনো কাশ্মীরে তো কখনো কুমায়ুনে। এবার ইচ্ছে হয়েছে হিমালয়ের পূর্ব প্রান্তটাতেও সন্ধান করবে। বৌদ্ধ ধর্ম প্রচারের রাস্তা এদিক দিয়ে কোথায় কোথায় গেছে সেটা দেখতে চায়। ওই পথ খ্যাপাটার কথা মনে করে আমারও মন উদাস হয়ে যায়। পুঁথির মধ্যে আমরা কেবল কথার রাস্তা খুঁজে খুঁজে চোখ খোয়াই। ওই পাগল বেরিয়েছে পথের পুঁথি পড়তে, মানব বিধাতার নিজের হাতে লেখা। আমার কি মনে হয় জানো? কি বলো? প্রথম যৌবনে একদিন শোভনলাল কোনো এক কাঁকন পড়া হাতের ধাক্কা খেয়েছিল, তাই ঘরের থেকে পথের মধ্যে ছিটকে পড়েছে। ওর সমস্ত কাহিনীটা স্পষ্ট জানি নে, কিন্তু একদিন ওতে আমাতে একলা ছিলুম। নানা কথায় হলো প্রায় রাত দুপুর। জানালার বাইরে হঠাৎ চাঁদ দেখা দিল একটা ফুটন্ত জারুল গাছের আড়ালে। ঠিক সেই সময়টাতে কোনো একজনের কথাও বলতে গেল, নাম করলো না, বিবরণ কিছুই বললে না, অল্প একটু আভাস দিতেই গলা ভার হয়ে এলো। তাড়াতাড়ি বেরিয়ে চলে গেল। বুঝতে পারলুম ওর জীবনের মধ্যে কোনখানে অত্যন্ত একটা নিষ্ঠুর কথা বিঁধে আছে। সেই কথাটাকেই বুঝিও পথ চলতে চলতে পায়ে পায়ে খইয়ে দিতে চায়। লাবণ্যর হঠাৎ উদ্ভিদ তত্ত্বের ঝোঁক এলো। নুয়ে পড়ে দেখতে লাগলো ঘাসের মধ্যে সাদায় হলদে মেলানো একটা বুনো ফুল। একান্ত মনোযোগে তার পাপড়িগুলো গুনে দেখার জরুরি দরকার পড়ল। অমিত বললে, জানো বন্যা, আমাকে তুমি আজ পথের দিকে ঠেলে দিয়েছ। কেমন করে? আমি ঘর বানিয়েছিলাম, আজ সকালে তোমার কথায় মনে হলো তুমি তার মধ্যে পা দিতে কুণ্ঠিত। আজ 2 মাস ধরে মনে মনে ঘর সাজাচ্ছিলাম, তোমাকে ডেকে বললুম, এসো বধূ, ঘরে এসো। তুমি আজ বধূ সজ্জা খুশিয়ে ফেললে,
বললে, এখানে জায়গা হবে না বন্ধু, চিরদিন ধরে আমাদের সপ্তপদী গমন হবে। বনফুলের বটানি আর চলল না। লাবণ্য হঠাৎ উঠে পড়ে ক্লিষ্ট স্বরে বললে, পিতা, আর নয়, সময় নেই। এতদিন পরে অমিত একটা কথা আবিষ্কার করেছে যে লাবণ্যর সঙ্গে তার সম্বন্ধটা শিলং শুদ্ধ বাঙালি জানে। গভর্নমেন্ট অফিসের কেরানিদের প্রধান আলোচ্য বিষয় তাদের জীবিকা ভাগ্য গগনে কোন গ্রহ রাজা হইলকে বা মন্ত্রীবর। এমন সময় তাদের চোখে পড়ল মানব জীবনের জ্যোতির্মণ্ডলে এক যুগ্ম তারার আবর্তন, একেবারে ফার্স্ট ম্যাগনিচিউডের আলো। পর্যবেক্ষকদের প্রকৃতি অনুসারে এই দুটি নবদীপ্যমান জ্যোতিষ্কের আগ্নেয় নাট্যের নানা প্রকার ব্যাখ্যা চলছে। পাহাড়ে হাওয়া খেতে এসে এই ব্যাখ্যার মধ্যে পড়েছিল কুমার মুখুজ্জে অ্যাটর্নি। সংক্ষেপে কেউ তাকে বলে কুমার মুখ, কেউ বলে মার মুখ। সিসিদের মিত্রগোষ্ঠীর অন্তশ্চর নয়, কিন্তু জ্ঞাতি অর্থাৎ জানাশোনার দলে। অমিত তাকে ধূমকেতু মুখ নাম দিয়েছিল। তার একটা কারণ, সে এদের দলের বাইরে, তবু সে মাঝে মাঝে এদের কক্ষপথে পুচ্ছ দুলিয়ে যায়। সকলেই আন্দাজ করে যে গ্রহটি তাকে বিশেষ করে টান মারছে, তার নাম লিসি। এই নিয়ে সকলেই কৌতুক অনুভব করে, কিন্তু লিসি স্বয়ং এতে ক্রুদ্ধ লজ্জিত। তাই লিসি প্রায় প্রবল বেগে এর পুচ্ছ মর্দন করে চলে যায়। কিন্তু দেখতে পাই তাতে ধূমকেতুর লেজার বা মুড়োর কোনোই লোকসান হয় না। অমিত শিলংয়ের রাস্তায় ঘাটে মাঝে মাঝে কুমার মুখকে দূর থেকে দেখেছে। তাকে না দেখতে পাওয়া শক্ত। বিলেতে আজও যায়নি বলে তার বিলিতি কায়দা খুব উৎকটভাবে প্রকাশমান। তার মুখে নিরবিচ্ছিন্ন একটা মোটা চুরুট থাকে। এইটাই তার ধূমকেতু মুখ নামের প্রধান কারণ। অমিত তাকে দূর থেকেই এড়িয়ে যাবার চেষ্টা করেছে এবং নিজেকে ভুলিয়েছে যে ধূমকেতু বুঝি সেটা বুঝতে পারেনি। কিন্তু দেখেও দেখতে না পাওয়াটা একটা বড় বিদ্যের অন্তর্গত, চুরিবিদ্যের মতোই। তার সার্থকতার প্রমাণ হয় যদি না পড়ে ধরা। তাতে প্রত্যক্ষ দৃশ্যটাকে সম্পূর্ণ পার করে দেখবার পারদর্শিতা চাই। কুমার মুখ শিলংয়ের বাঙালি সমাজ থেকে এমন অনেক কথা সংগ্রহ করেছে যাকে মোটা অক্ষরে শিরোনামা দেওয়া যেতে পারে অমিত রায়ের অমিতাচার। মুখে সবচেয়ে নিন্দে করেছে যারা, মনে সবচেয়ে রসভোগ করেছে তারাই। যকৃতের বিকৃতি শোধনের জন্য কুমার কিছুদিন এখানে থাকবে বলেই স্থির ছিল, কিন্তু জনশ্রুতি বিস্তারের উগ্র উৎসাহে তাকে 5 দিনের মধ্যে কলকাতায় ফেরালো। সেখানে গিয়ে অমিত সম্বন্ধে তার চুরুট ধূমাকৃত অত্যুক্তি উদ্গারে শিশি লিসি মহলে কৌতুকে কৌতূহলে জড়িত বিভীষিকা উৎপাদন করল। অভিজ্ঞ পাঠক মাত্রই এতক্ষণে অনুমান করে থাকবেন যে সিসি দেবতার বাহন হচ্ছে কেটি মিত্তিরের দাদা নরেন। তার অনেক দিনের একনিষ্ঠ বাহন দশা এবার বৈবাহনের 10ম দশায় উত্তীর্ণ হবে, এমন কথা উঠেছে। সিসি মনে মনে রাজি, কিন্তু যেন রাজি নয় ভাব দেখিয়ে একটা প্রদোষান্ধকার ঘনিয়ে রেখেছে। অমিতর সম্মতির সহায়ে নরেন এই সংশয়টুকু পার হতে পারবে বলে ঠিক করেছিল, কিন্তু অমিত হাম্বাগটা না ফেরে কলকাতায় না দেয় চিঠির জবাব। ইংরেজি যতগুলো গড়িত শব্দভেদী বাক্য তার জন্য ছিল, সবগুলোই প্রকাশ্যে ও স্বগত উক্তিতে নিরুদ্দেশ অমিতর প্রতি নিক্ষেপ করেছে। এমনকি তার যোগে অত্যন্ত বেতার বাক্য শিলংয়ে পাঠাতে ছাড়েনি। কিন্তু উদাসীন নক্ষত্রকে লক্ষ্য করে উদ্ধত হাউয়ের মতো কোথাও তার দাহ রেখা রইল না। অবশেষে সর্বসম্মতিক্রমে স্থির হল অবস্থাটার সরেজমিনে তদন্ত হওয়া দরকার। সর্বনাশের স্রোতে অমিতর ঝুঁটির ডগাটাও যদি কোথাও একটু দেখা যায়, টেনে ডাঙায় তোলা আশু দরকার। এ সম্বন্ধে তার আপন বোন সিসির চেয়ে পরের বোন কেটির উৎসাহ অনেক বেশি। ভারতের ধন বিদেশে লুপ্ত হচ্ছে বলে আমাদের পলিটিক্সের যে আক্ষেপ,
কেটি মিটারের ভাবখানা সেই জাতের। নরেন মিটার দীর্ঘকাল ইউরোপে ছিল। জমিদারের ছেলে, আয়ের জন্য ভাবনা নেই, ব্যয়ের জন্য। বিদ্যার্জনের ভাবনাও সেই পরিমাণে লঘু। বিদেশে ব্যয়ের প্রতি অধিক মনোযোগ করেছিল, অর্থ এবং সময় দুই দিক থেকেই। নিজেকে আর্টিস্ট বলে পরিচয় দিতে পারলে একই কালে দায়মুক্ত স্বাধীনতা ও অহেতুক আত্মসম্মান লাভ করা যায়। এই জন্যে আর্ট সরস্বতীর অনুসরণে ইউরোপের অনেক বড় শহরের বহিমীয় পাড়ায় সে বাস করেছে। কিছুদিন চেষ্টার পর স্পষ্ট বক্তা হিতৈষীদের কঠোর অনুরোধে ছবি আঁকা ছেড়ে দিতে হলো। এখন সে ছবির সমজদড়িতে পরিপক্ক বলেই নিজের প্রমাণ নিরপেক্ষ পরিচয় দেয়। চিত্রকলা সে ফলাতে পারে না, কিন্তু দুই হাতে সেটাকে চটকাতে পারে। ফরাসি ছাঁচে সে তার গোফের দুই প্রত্যন্ত দেশকে সযত্নে কণ্টকিত করেছে। এদিকে মাথায় ঝাঁকড়া চুলের প্রতি তার সযত্ন অবহেলা। চেহারাখানা তার ভালোই, কিন্তু আরও ভালো করবার মহার্ঘ সাধনায় তার আয়নার টেবিল পারসীয় বিলাস বৈচিত্র্যে ভারাক্রান্ত। তার মুখ ধোবার টেবিলের উপকরণ 10 আনানের পক্ষেও বাহুল্য হতো। দামি হাভানা 2-4 টান টেনেই অনায়াসেই সেটাকে অবজ্ঞা করা, এবং মাসে মাসে গাত্রবস্ত্র পার্সেল পোস্টে ফরাসি ধোবার বাড়িতে ধুইয়ে আনানো, এসব দেখে ওর আভিজাত্য সম্বন্ধে দ্বিরুক্তি করতে সাহস হয় না। ইউরোপের শ্রেষ্ঠ দর্জিশালায় রেজিস্ট্রি বহিতে ওর গায়ের মাপ ও নম্বর লেখা এমন সব কোঠায়, যেখানে খুঁজলে পাতিয়ালা কপ্পুরতলার নাম পাওয়া যেতে পারে। ওর স্ল্যাং বিকীর্ণ ইংরেজি ভাষার উচ্চারণটা বিজড়িত, বিলম্বিত, আমিলিত, চক্ষুর অসল কটাক্ষ সহযোগে অনতিব্যক্ত। যারা অভিজ্ঞ তাদের কাছে শোনা যায় ইংল্যান্ডের অনেক নীল রক্তবান আমিরদের কণ্ঠস্বরে এইরকম গদগদ চরিমা। এর উপরে ঘোরদৌড়ীয় অপভাষা এবং বিলিতি শপথের দুর্বাক্ষ সম্পদে সে তার দলের লোকের আদর্শ পুরুষ। কোটি মিটারের আসল নাম কেতকী। চালচলন ওর দাদারি কায়দা কারখানার বকযন্ত্র পরম্পরায় শোধিত 3য় ক্রমের চোলাই করা বিলিতি কৌলিন্যের ঝাঁঝালো এসেন্স। সাধারণ বাঙালি মেয়ের দীর্ঘ কেশ গৌরবের গর্বের প্রতি গর্ব সহকারেই কেটি দিয়েছে কাঁচি চালিয়ে। খোঁপাটা ব্যাঙাচির লেজের মতো বিলুপ্ত হয়ে অনুকরণের উল্লম্ফশীল পরিণত অবস্থা প্রতিপন্ন করছে। মুখের স্বাভাবিক গৌরিমা বর্ণ প্রলেপের দ্বারা এনামেল করা। জীবনের আদ্য লীলায় কেটি কালো চোখের ভাবটি ছিল স্নিগ্ধ। এখন মনে হয় সে যেন যাকে তাকে দেখতেই পায় না। যদি বা দেখে তো লক্ষ্যই করে না, যদি বা লক্ষ্য করে তাতে যেন আধখোলা একটা ছুরির ঝলক থাকে। প্রথম বয়সে ঠোঁট দুটিতে সরল মাধুর্য ছিল, এখন বারবার বেঁকে বেঁকে তার মধ্যে বাঁকা অঙ্কুশের মতো ভাব স্থায়ী হয়ে গেছে। মেয়েদের বেশের বর্ণনায় আমি আনাড়ি, তার পরিভাষা জানি না। মোটের ওপর চোখে পড়ে উপরে একটা পাতলা সাপের খোলসের মতো ফুরফুরে আবরণ। অন্দরের কাপড় থেকে অন্য একটা রঙের আভাস আসছে। বুকের অনেকখানি অনাবৃত, আর অনাবৃত বাহু দুটিকে কখনো কখনো টেবিলের, কখনো চৌকির হাতায়, কখনো পরস্পরকে জড়িত করে যত্নের ভঙ্গিতে আলগোছে রাখবার সাধনা সুসম্পূর্ণ। আর যখন সুমার্জিত নখরমণীয় 2 আঙ্গুলে চেপে সিগারেট খায়, সেটা যতটা অলঙ্করণের অঙ্গরূপে ততটা ধূমপানের উদ্দেশ্যে নয়। সবচেয়ে যেটা মনে দুশ্চিন্তা উদ্রেক করে সেটা ওর সম্মুচ খুরওয়ালা জুতো জোড়ার কুটিল ভঙ্গিমায়, যেন ছাগল জাতীয় জীবের আদর্শ বিস্তৃত হয়ে মানুষের পায়ের গড়ন দেবার বেলায় সৃষ্টিকর্তা ভুল করেছিলেন, যেন মুচির দত্ত পদোন্নতির কিংভূত বক্রতায় ধরণীকে পীড়ন করে চলার দ্বারা এভলিউশনের তরুটি সংশোধন করা হয়। সিসি এখনো আছে মাঝামাঝি জায়গায়, শেষের ডিগ্রি এখনো পায়নি, কিন্তু ডাবল প্রমোশন পেয়ে চলেছে। উচ্চ হাসিতে, অজস্র খুশিতে
অনর্গল আলাপে ওর মধ্যে সর্বদা একটা চলন বলন টকবক করছে। উপাসক মণ্ডলীর কাছে সেটার খুব আদর। রাধিকার বয়ঃসন্ধির বর্ণনায় দেখতে পাওয়া যায় কোথাও তার ভাবখানা পাকা, কোথাও কাঁচা, এরও তাই। খুড়ওয়ালা জুতোয় যুগান্তরের জয়তোরণ, কিন্তু অনবিচ্ছিন্ন খোঁপাটাতে রয়ে গেছে অতীত যুগ। পায়ের দিকে শাড়ির বহর ইঞ্চি 2-3 খাটো, কিন্তু উত্তর ছেদে অসংবৃতির সীমানা এখনো আলোজ্যতার অভিমুখে। অকারণ দস্তানা পরা অভ্যস্ত, অথচ এখনো এক হাতের পরিবর্তে 2 হাতেই পালা। সিগারেট টানতে আর মাথা ঘোরে না, কিন্তু পান খাবার আসক্তি এখনো প্রবল। বিস্কুটের টিনে ঢেকে আচার আমসত্ব পাঠিয়ে দিলে সে আপত্তি করে না। খ্রিস্টমাসের প্লাম পুডিং এবং পৌষ পার্বণের পিঠে, এই দুয়ের মধ্যে শেষটার প্রতি তার লোলুপতা কিছু বেশি। ফিরিঙ্গি নাচওয়ালির কাছে সে নাচ শিখেছে, কিন্তু নাচের সভায় জুড়ি মিলিয়ে ঘূর্ণি নাচ নাচতে সামান্য একটু সংকোচ বোধ করে। অমিত সম্বন্ধে জনরব শুনে এরা বিশেষ উদ্বিগ্ন হয়ে চলে এসেছে। বিশেষত এদের পরিভাষাগত শ্রেণীবিভাগে লাবণ্য গর্বনেশ। ওদের শ্রেণীর পুরুষের জাত মারবার জন্যেই তার স্পেশাল ক্রিয়েশন। মনে সন্দেহ নেই, টাকার লোভে, মানের লোভেই সে অমিতকে কোষে আঁকড়ে ধরেছে। ছাড়াতে গেলে সেই কাজটাকে মেয়েদের সম্পার্জনপটু হস্তক্ষেপ করতে হবে। চতুর্মুখ তার 4 জোড়া চোখে মেয়েদের দিকে কটাক্ষপাত ও পক্ষপাত একসঙ্গেই করে থাকবেন। সেই জন্যে মেয়েদের সম্বন্ধে বিচার বুদ্ধিতে পুরুষদের গড়েছেন নিরেট নির্বোধ করে। তাই স্বজাতি মোহমুক্ত আত্মীয় মেয়েদের সাহায্য না পেলে অনাত্মীয় মেয়েদের মোহজাল থেকে পুরুষদের উদ্ধার পাওয়া এত দুঃসাধ্য। আপাতত এই উদ্ধারের প্রণালীটা কিরকম হওয়া চাই তাই নিয়ে 2 নারী নিজেদের মধ্যে একটা পরামর্শ ঠিক করেছে। এটা নিশ্চিত গোড়ায় অমিতকে কিছুই জানতে দেওয়া হবে না। তার আগেই শত্রুপক্ষকে আর রণক্ষেত্রটাকে দেখে আসা চাই। তারপর দেখা যাবে মায়াবিনীর কত শক্তি। প্রথমে এসেই চোখে পড়ল অমিতর উপর ঘন এক 5 গ্রাম্য রং। এর আগেও ওর দলের সঙ্গে অমিতর ভাবের মিল ছিল না, তবু সে তখন ছিল প্রখর নাগরিক, চাঁচা মাজা ঝকঝকে। এখন কেবল যে খোলা হাওয়ায় রংটা কিছুটা ময়লা হয়েছে তা নয়, সব শুধু ওর উপর যেন গাছপালার আমেজ দিয়েছে। ও যেন কাঁচা হয়ে গেছে এবং ওদের মতে কিছু যেন বোকা। ব্যবহারটা প্রায় যেন সাধারণ মানুষের মতো। আগে জীবনের সমস্ত বিষয়কে হাসির অস্ত্র করে নিয়ে তাড়া করে বেড়াতো, এখন ওর সে শখ নেই বললেই হয়। এইটিকেই ওরা মনে করেছে নিদেন কালের লক্ষণ। শিশি একদিন ওকে স্পষ্টই বলল, দূর থেকে আমরা মনে করেছিলাম তুমি বুঝি খাসিয়া হবার দিকে নামছো, এখন দেখছি তুমি হয়ে উঠেছ যাকে বলে গ্রিন, এখানকার পাইন গাছের মতো। হয়তো আগেকার চেয়ে স্বাস্থ্যকর, কিন্তু আগেকার মতো ইন্টারেস্টিং নয়। অমিত ওয়ার্ডসওয়ার্থের কবিতা থেকে নজির পড়ে বললে, প্রকৃতির সংসর্গে থাকতে থাকতে নির্বাক নিশ্চেতন পদার্থের ছাপ লেগে যায় দেহে, মনে, প্রাণে, যাকে কবি বলেছেন মিউট ইনসেন্সেট থিংস। শুনে সিসি ভাবলে, নির্বাক নিশ্চেতন পদার্থকে নিয়ে আমাদের কোনো নালিশ নেই। যারা অত্যন্ত বেশি সচেতন আর যারা কথা কইবার মধুর প্রগলভতায় সুপটু, তাদের নিয়েই আমাদের ভাবনা। ওরা আশা করেছিল লাবণ্য সম্বন্ধে অমিত নিজেই কথা তুলবে। 1 দিন 2 দিন 3 দিন যায়, সে একেবারে চুপ। কেবল একটা কথা আন্দাজে বোঝা গেল, অমিতর সাধে তরণী সম্প্রতি কিছু বেশি রকম ঢেউ খাচ্ছে। ওরা বিছানা থেকে উঠে তৈরি হবার আগেই অমিত কোথা থেকে ঘুরে আসে। তারপরে মুখ দেখে মনে হয় ঝোড়ো হাওয়ায় যে কলা গাছের পাতাগুলো ফালি ফালি হয়ে ঝুলেছে তারই মতো শতদীর্ণ ভাবখানা।
আরো ভাবনার কথাটা এই যে রবি ঠাকুরের বই কেউ কেউ ওর বিছানায় দেখেছে। ভিতরের পাতায় লাবণ্যর নাম থেকে গোড়ার অক্ষরটা লাল কালি দিয়ে কাটা। বোধহয় নামের পরশ পাথরেই জিনিসটার দাম বাড়িয়েছে। অমিত ক্ষণে ক্ষণে বেরিয়ে যায়, বলে খিদে সংগ্রহ করতে চলেছি। খিদের যোগানটা কোথায় আর খিদেটা খুবই যে প্রবল তা অন্যদের অগোচর ছিল না, কিন্তু তারা এমনই অবুঝের মতো ভাব করত যেন হাওয়ায় ক্ষুধাকর্তা ছাড়া শিলংয়ে আর কিছু আছে এ কথা কেউ ভাবতে পারে না। সিসি মনে মনে হাসে, কোটি মনে মনে জ্বলে। নিজের সমস্যাটাই অমিতর কাছে এত একান্ত যে বাইরের কোনো চাঞ্চল্য লক্ষ্য করার শক্তিই তার নেই। তাই সে নিঃসংকোচে সখী যুগলের কাছে বলে, চলেছি এক জলপ্রপাতের সন্ধানে। কিন্তু প্রপাতটা কোন শ্রেণীর আর তার গতিটা কোন অভিমুখী তা নিয়ে অন্যদের মনে যে কিছু ধোঁকা আছে তা সে বুঝতেই পারে না। আজ বলে গেল এক জায়গায় কমলা লেবুর মধুর সওদা করতে চলেছে। মেয়ে দুটি নিতান্ত নিরীহভাবে সরল ভাষায় বললে এই অপূর্ব মধু সম্বন্ধে তাদের দুর্দমনীয় কৌতূহল, তারাও সঙ্গে যেতে চায়। অমিত বললে, পথ দুর্গম, যানবাহনের আয়ত্তাতীত। বলেই আলোচনাটাকে প্রথম অংশে ছেদন করেই দৌড় দিলে। এই মধুকরের ডানার চাঞ্চল্য দেখে দুই বন্ধু স্থির করলে আর দেরি নয়, আজই কমলালেবুর বাগানে অভিযান করা চাই। এদিকে নরেন গেছে ঘোড়দৌড়ের মাঠে। সিসিকে নিয়ে যাবার জন্যে খুব আগ্রহ ছিল, কিন্তু সিসি গেল না। এই নিবৃত্তিতে তার কতখানি সমদমের দরকার হয়েছিল তা দরদি ছাড়া অন্য কে বুঝবে। এতক্ষণ শুনছিলেন রবি ঠাকুরের লেখা শেষের কবিতার 7ম পর্ব। এর নাটকীয় রূপদান এবং সমগ্র পর্ব পরিচালনায় রয়েছেন তুহিন। গল্পের পোস্টার ডিজাইন করেছেন শুভদীপ এবং সাউন্ড ও এডিটিং এ রয়েছেন উজ্জ্বল অধিকারী। বিভিন্ন চরিত্রে রয়েছে সৌম্যদীপ, হিল্লোল, আফসানা, খুশি, অমৃতা, সুস্মিতা, অভ্র এবং অগ্রজ। এখন এই পর্যন্ত। পরবর্তী পর্ব নিয়ে ফিরছি আগামী শুক্রবার ঠিক এই সময়। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। সাথে শুভরাত্রি।